ইরান আমেরিকা যে যুদ্ধ সংঘাত সেটা নিয়ে সর্বশেষ কি খামিনিকে হত্যা করলো আমেরিকা, এরপরে খামিনির পরবর্তী কমান্ড আসার যে বিষয়টি দেখলাম সেটা আবার দেখা গেল যে গুজব, মানে নানান ঘটনা এবং অঘটন সবকিছু দেখতে পাচ্ছি। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাচ্ছে আবার যাচ্ছে না। বাংলাদেশের কি প্রভাব পড়বে, মধ্যপ্রাচ্যে কি প্রভাব পড়বে, পশ্চিমের দেশগুলোতে এই যুদ্ধ কি প্রভাব ফেলতে পারে? কারণ আমরা জানি যে শাহেদ ড্রোন বা অন্যান্য কি ড্রোন 10,000, 8,000, $5,000 ড্রোন ধ্বংস করতে আমেরিকার মিলিয়নস অফ ডলার্স, মানে এইখানে 2-3টা জিনিস, একটা এই ড্রোন ধ্বংস করতেই 2-3টা যদি এটা তাদের ডিফেন্সিভ সিস্টেম ব্যবহার করা তাহলে তো $2-3 মিলিয়ন খরচা হয়ে যাচ্ছে। তো এইটাই আর কি কি হচ্ছে। অনেক ধন্যবাদ। প্রথম হলো আপনার ক্ষেপণাস্ত্র নিয়ে আসি। ইরানের যে স্ট্র্যাটেজিটা ইউজ করে, যেটা আমেরিকানরা ফাঁস করেছে বা আমেরিকানদের থেকে ফাঁস হয়েছে, যে ইরানের স্ট্র্যাটেজি, ইরান কি স্টাইলে এই যুদ্ধটাকে সামনে নিয়ে আসছে, এটা একটা আমি দু এক জায়গায় এরকম কথাবার্তা হয়েছে। এটা ওদের তথ্য থেকেই, মার্কিন গোয়েন্দাদের যে অ্যাসেসমেন্ট, সেটা তথ্য থেকেই একটা আর্টিকেল বিভিন্ন ইয়াতে ছাপা হয়েছে, ওই বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের ইয়াতে। সেটা হলো এটা একটা অসম যুদ্ধ হচ্ছে। তো আমি প্রথমে আশ্চর্য, একটা অসম যুদ্ধ মানে এটা কিভাবে সম্ভব? আমেরিকা কোথায়, আমেরিকা আর কোথায় ইরান? আমেরিকার দাবরানিতে ইরান সোজা হয়ে যাওয়ার কথা, এটা অসম যুদ্ধ হলে গেল। পরে যে আর উল্টো ভাবছি যে এটা ইরান তো একটা ছোট্ট দেশ, নিশ্চয়ই অসম যুদ্ধ এটাও হতে পারে, তাই না? দুটো দিকে আমি হয়েছে যে আমেরিকার জন্য এটা কিভাবে অসম হয়, আবার ইরানের জন্য এটা কিভাবে অসম হয়, দুইটাই কেমন যেন অসম লাগতেছিল। আমি পুরো আর্টিকেলটা পড়ার চেষ্টা করেছি। তো পুরো আর্টিকেলটা পড়ার চেষ্টা করার জন্য ওখানে যে তথ্যগুলো বেরিয়ে আসছে, ইরানের ডিফেন্স স্ট্র্যাটেজি এবং অ্যাটাক স্ট্র্যাটেজি টোটালটাই আমেরিকা বুঝতেই পারে নাই, এবং ইসরায়েল তার আগে থেকেই শিক্ষাটা নেয় নাই। ইসরায়েলে যে তারা যে আগে হামলা করেছে, এর আগে যখন ইসরায়েলের ভেতরে হামলা করেছিল, তখন কিন্তু ইসরায়েলের আয়রন ডোম কিন্তু সেই ক্ষেপণাস্ত্র ঠেকাইতে পারে নাই। কিন্তু প্রথম দিকে মনে হচ্ছিল যে সব ক্ষেপণাস্ত্র তারা ঠেকায় ফেলতেছে, কিন্তু কিছু ক্ষেপণাস্ত্র কিন্তু ওই যেগুলো ঠেকাচ্ছে ওগুলোর ফাঁক দিয়ে যায়, কিন্তু হিট করেছে। যার ফলে হচ্ছে কি, পুরা মিডল ইস্টার্ন অঞ্চলে এই ক্ষেপণাস্ত্রগুলো, যেগুলো সে প্রথমে 60 ড্রোনের আগে একটা সস্তা ড্রোন পাঠায়, তারপরে 60 ড্রোন পাঠায়, তারপর হলো পুরানো স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মারে, এগুলো ধ্বংস করতে ব্যস্ত। আর দূর পাল্লারটা সে কিন্তু পরে মারে। এবং এই করতে করতে তারা কিন্তু ইসরায়েলের ভেতরে, বিশেষ করে বেনগরিন এয়ারপোর্টের মধ্যে, যেটা অবিশ্বাস্য, মানে এতটাই প্রোটেক্টেড, ইসরায়েলের তেল আবিব বেনগরিন এয়ারপোর্ট এতটাই প্রোটেক্টেড, এটা বলা হয় 3 টায়ার এটার ডিফেন্স সিস্টেম, সেখানে পর্যন্ত তারা হিট করছে। কারণটা কি? কারণ ওখানকার ডিফেন্স সিস্টেমটাকে ইরান আগে অনেকগুলো ক্ষেপণাস্ত্র মেরে এইটাকে ইয়ে করে ফেলছে, মানে ওইটার দিকে ব্যস্ত রেখেছে, মূলটা মারছে পরে। এরপর ইরান মকারি শুরু করেছে। মক করছে কি দেখেন, ইরান ভিডিও ছাড়া, দেখেন ইরানের এআই মানে কি বলে, যে সোশ্যাল মিডিয়া এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার এতটাই দক্ষতার সাথে তারা করেছে। তারা কি করেছে, যে তারা ব্যালিস্টিক মিসাইল আসলে কিন্তু মারছে না, তারা কিন্তু এরকম মারার ভিডিও আছে, ওটা রিয়েল টাইমে তারা দেখাচ্ছে এটা মারছে তারা। এখন আমেরিকান এয়ার ডিফেন্স সিস্টেম বা আয়রন ডোম যেটাই, ওইটা খুঁজতে থাকে, কিন্তু ওইটা তো সে আগে মারে নেই, সে মারছে পরে, সময়ের পরে বা সময়ের আগে। কিন্তু সে কিন্তু আগে ভিডিও দিচ্ছে, এবং সেটা আমেরিকার মক করতেছে, ইসরায়েলকে মক করতেছে। ইসরায়েল কিন্তু এবং আমেরিকা কিন্তু এটা এই দিকে কিন্তু হয়েছে, ক্রুদ্ধ হয়ে এগুলো করছে। তার মানে কি ইরানে হামলা হয় নাই? অবশ্যই ইরান অলমোস্ট তেহরানকে কাঁপিয়ে ফেলতেছে। তেহরানের কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম অলমোস্ট গন, এটা বলা হচ্ছে, যেটা ট্রাম্প দাবি করেছে। কিন্তু ট্রাম্প যেটা দাবি করেছে তাদের ক্ষেপণাস্ত্র সিস্টেম ধ্বংস হয়েছে, এটা ঠিক না। কারণ ওদের গোয়েন্দা তথ্য বলছে এখন যে ব্যালিস্টিক মিসাইল সিস্টেম যেটা, এটা তারা এত নিচুও, অনেক স্তর ভেদ করে এত নিচুতে তারা স্থাপন করেছে, সেখানে পৌঁছানোর এখন পর্যন্ত B2 বোম্বার দিয়ে ওটা ক্লাস্টার কি একটা বম আছে, যে বোমা দিয়েও তারা পৌঁছাইতে পারতেছে না। সো ওইটা অক্ষত আছে। হামলা না হয় চললো, কিন্তু আমার একটা জিনিস বোঝার, যে ইরানের ডিফেন্স আগে থেকে তো ভালো না, কারণ তার দেশে হামাসের অনেক নেতাকে একদম মিলিটারি স্থাপনার মধ্যে মেরে ফেলেছে, এবং সর্বশেষ তাদের প্রেসিডেন্টকে, মানে সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনিকে মেরে ফেললো। মানে আর কি থাকে, মানে না। কিন্তু এইটারও কিন্তু আমেরিকানরাই ব্যাখ্যা করতেছে। আমেরিকা আসলে এখানে ইরান
এই জায়গাটাতে মিসক্যালকুলেশন করছে, যেটা আমেরিকা বলছে। ইরান সবসময় ট্রাম্পের কথা বিশ্বাস করেছে। ইরান আগের দিন পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের কথা বিশ্বাস করছে। ইরান আগের দিন পর্যন্ত উইটকফ এবং জারেড কুশনারের কথা বিশ্বাস করে, কারণ তার আগে 2 দিন আগে কিন্তু তারা কিন্তু মিটিং করছে জেনেভাতে। তো তারা কিন্তু বিশ্বাস করছে। এবং তখন কিন্তু যেদিন অ্যাটাক হয় তার 6 ঘন্টা আগে কিন্তু ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছে আমরা চুক্তির কাছাকাছি চলে আসছি। তো ইরান ওখানে ধোঁকা খেয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আরেকটা হলো, এই প্রথম জানাজানি হয়েছে, এই প্রথম, এটা কিন্তু আমেরিকান গোয়েন্দারাই বলছে যে খামেনি কোনো গোপন স্থানে থাকতো না। ইট ওয়াজ অ্যান ওপেন প্লেস, সেটা তার বাসভবন। সেখানে তার ছেলে থাকতো, ছেলের বউ থাকতো, নিজের বউ থাকতো, নাতনি থাকতো। এটা কোনো গোপন স্থান নেই, এটা সবসময় সেখানে থাকে এবং ওপেন মিটিং করে। এবং সে ওপেন মিটিং করার জন্য তাদের না কোনো বাংকার টাঙ্কার সে যায় না, কখনোই যায় না, সে ওখানেই থাকে। এটা যখন এখন ফাঁস হয়েছে যে ইসরায়েল আসলে আমেরিকাকে ধোঁকা দিয়েছে, এই সব তথ্য দেয় যে ওকে পাওয়া গেছে, আসলে ও সবসময় ওখানে আছে, ওরা পায়নি আগে। ইরানের মধ্যে তাদের যে চরগুলি ছিল, সে চরগুলি যে খামেনি কোথায় থাকে এইটা তারা তখনও বের করতে পারে না, কিন্তু খামেনি সবসময় তার ওই বাসভবনেই থেকেছে। এটা কিন্তু ওপেন প্লেস এবং ওটা কিন্তু ওপেন মিটিং ছিল। দ্যাট ওয়াজ অ্যান ওপেন মিটিং, যে মিটিং হিট করা হয়েছে। দ্যাট ওয়াজ সব সরকারিভাবে সবাই জানতো। এবং সেটাই ইসরায়েলের কাছে যাওয়ার পরে ইসরায়েল শুধুমাত্র ট্রাম্পকে বলছে যে আমরা খামেনিকে পেয়েছি, আমরা খামেনিকে হিট করব। তখন বলা হচ্ছে, জেডি ভ্যান্স বলছে, জেডি ভ্যান্সের পরামর্শ ছিল যে ট্রাম্প যখন জিজ্ঞেস করছে, পিটার হেগসেথকে জিজ্ঞেস করছে, 3 জনকে সে করছিল, পিটার হেগসেথ, ড্যান ম্যাককেইন এবং জেডি ভ্যান্সকে জিজ্ঞেস করছে। এখানে 2 জন কিন্তু বিরুদ্ধে ছিল। জেডি ভ্যান্স বলছে না, যে কোনোভাবে যদি ইসরায়েল ওখানে হামলা করে তাহলে ইরান কোনো না কোনোভাবে আমাদেরকে হামলা করবে, সো আমাদের এটার সাথে থাকতে হবে। দ্যাটস হাউ ট্রাম্প গট ইনভলভড। এটা কিন্তু এখন আমেরিকার ইয়েগুলো যে সিনেটের যে কংগ্রেসের যে হিয়ারিং, তারপরে গোপন যে ইয়েটা হিয়ারিংটা হচ্ছে পিটার হেগসেথ এবং ড্যান ম্যাককেইন, তারা কিন্তু এগুলো বলেছে। পরবর্তীতে মার্কো রুবিও এগুলো সব প্রকাশ করছে। কারণ ট্রাম্পের কথাবার্তা এবং তার 3 সমরনেতা, যে 3, এক হলো তার ডিফেন্স মিনিস্টার পিটার হেগসেথ, 2 হলো তার জয়েন্ট চিফসের চিফ ড্যান ম্যাককেইন, 3 নম্বর হলো মার্কো রুবিও। এই 3 জনের যে কথাবার্তা, 3 জনের কথাবার্তার সাথে ট্রাম্পের কথাবার্তা মিলে না। কিন্তু ট্রাম্প প্রথম দিনই বলেছে যে খামেনিকে হত্যা করেছে, এখন তোমরা রাস্তায় নেমে আসো, সরকার চেঞ্জ করে ফেলো। কিন্তু এইটা পিটার হেগসেথ বলছে না, আমাদের এটা টার্গেটই ছিল না, এটা শুধুমাত্র ওই রাতের বেলা ইসরায়েলের ইয়েতে পড়ে এই এটা হয়েছে। তবে ওরা যে ওদের কোনো পরিকল্পনাই ছিল না যে রেজিম চেঞ্জ। তাদের পরিকল্পনা ছিল যে তারা খামেনিকে যদি করে তাহলে তাদের একটা ধারণা ছিল চেঞ্জ হবে। ইসরায়েল এই ধারণাটা দিয়েছে। কিন্তু ইরানের পাওয়ার স্ট্রাকচার সম্পর্কে আমেরিকাতে এই জিনিসটা ধারণা করা হয়নি যে খামেনিকে আক্রমণ করার পরে বা খামেনিকে হত্যা করার পরে পরিস্থিতিটা যেইভাবে তারা আশা করেছিল যে তেহরানে মানুষ নেমে আসবে এবং রেজিম উল্টায় ফেলবে, ঘটনাটা তা ঘটে নাই। ঘটনাটা উল্টো হয়ে গেছে। উল্টো এরা রেজিমেন্টাল ফোর্স, এরা কিন্তু আমাদের দেশে জামাত শিবিরের মতো ফোর্স। কিন্তু এরা যখন নামে সবাই মিলে নামে, কিন্তু এখানে কিন্তু সমর্থক গোষ্ঠী বলে কিছু নাই। যদি লাখ লাখ লোক বলা হয় তেহরানে নেমেছে, এরা সবাই কিন্তু রেজিমেন্টাল ফোর্স। এরা যে কোনো সময় জীবন দিয়ে দিবে এই রেজিমের জন্য। কিন্তু যারা রেজিম চেঞ্জ করার জন্য, তারা তো মাঠে নামে নেই। তারা মাঠে নামে নাই কেন? এখন অ্যাসেসমেন্ট হচ্ছে আমেরিকাতে যে ইরানের মানুষের মানসিকতাটা আমরা চিন্তা করি নাই। কি মানসিকতাটা? এরা যখন আক্রান্ত হয়, বহিঃশক্তি দ্বারা আক্রান্ত হয়, তখন কিন্তু তারা আবার চুপচাপ হয়ে যায়, বহিঃশক্তিকে তারা পছন্দ করে না। এখন যখন ট্রাম্প যখন আহ্বান করতেছে বারবার, এই যে কালকেও আহ্বান করছে, কিন্তু কোথায় এখন পর্যন্ত মাঠে আসছে না। তারা কেন আসতেছে না? এটা হলো ওরা কেমনে ওদের দেশের নেতা মেরে ফেলছে এটার পক্ষে থাকে, এটা থাকতে পারে না। তারা মানসিকভাবে এই জায়গাটাতে আমাদের 1971 যেরকম রাজাকার আলবদর আল শামস ছিল, ইরানে নাই এরকম? ইরানের রাজাকার আলবদর আল শামসের ব্যাপার না, কিন্তু ইরানে মুক্তিগামী মানুষ আছে। কিন্তু মুক্তিগামী মানুষের মনের মধ্যে এটা যে সে রাজাকার হয়ে যায় কিনা, প্লিজ, এটা হলো সাইকোলজিক্যাল যেটা এই আমেরিকানরা এখন অ্যাসেস করতেছে। এটা হলো সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে যে খামেনির উপর আক্রমণ করাটা ঠিক হয়নি। তার অন্য সব উড়াই দিতেন, খামেনিকে আক্রমণ করাতে পুরো ইরানের মানুষের মধ্যে এসে যে আমাদের একজনকে তারা হত্যা করেছে, আমরা কেমনে এটার পক্ষে থাকি, আমরা কেমনে মাঠে যাই উল্লাস করি, যারা করছে 2-4টা। একটা ইউনুসও নাই ইরানে,
একটা দুটো ইউনুস সেটা শুনেন, এই ইরানের জন্য আমি পাওয়ার স্ট্রাকচার নিয়ে কথা বলতেছিলাম। আপনার পাওয়ার স্ট্রাকচারটা বলি, ইরানের পাওয়ার স্ট্রাকচারটা এতটা, সুপ্রিম লিডার কিন্তু সুপ্রিম লিডার না, এটা আমরা ভুল করেছি। এটাই আমরা অনেক সময় অ্যাসেসমেন্টে ভুল করেছি। ওখানে কিন্তু প্রেসিডেন্ট না, ওখানে কিন্তু পাওয়ার স্ট্রাকচার ডিফারেন্ট। ইরানের 88% নির্বাচন বাংলাদেশে হইতে পারে, এগুলো আমাদের দেশে হচ্ছে, কারণ এটা আমরা কিন্তু বেইমানের মতো একটা ভূমিকা পালন করে ফেলতে পারি। আমরা কিন্তু আমার উপর হামলা হলে আমি আপনার বিরোধিতা করে ফেলতে পারি। যেমন ধরেন আমাদের রাষ্ট্রপতি দেখছেন না, এখন বাংলাদেশ জিন্দাবাদ বানাইতেছে সে। হ্যাঁ, আমাদের রাষ্ট্রপতি এখন পাটপতি হয়েছে, দেখেন না, পাট বিষয়ে উনি বক্তৃতা দিচ্ছেন, যে এরকম আর কি। আমরা ভুল পাল্টাইতে চেঞ্জ করেন, কিন্তু ইরানিয়ানরা এরকম না। ইরানিয়ানরা কিন্তু সহজে কিন্তু হবে না যতক্ষণ না পর্যন্ত তারা রিয়েল নেতা সামনে পাবে। তাদের সামনে বিকল্প দিতে পারে না ট্রাম্প, তাদের সামনে রেজা পাহলভিকে তৈরি করতে পারে না। ট্রাম্প বারবার বলছে আমাদের পছন্দের লোকটা হইতে হবে। এই যে কালকে ট্রাম্প বলছে, ইরান এর গার্ডিয়ান কাউন্সিল তিরস্কার করছে ট্রাম্পকে। ট্রাম্প বলছে কি, এখন নেতা নির্বাচনের ভূমিকায় আমাকে পার্সোনালি রাখতে হবে। আরে ওরা তোমার তোয়াক্কা করতেছে, ওরা যেদিন খামেনিকে মারছে তারপরের দিন থেকে তাদের নেতা নির্বাচন করতেছে। কত গুজব ছড়ানো হয়েছে, মোস্তফা খামনাই হয়ে গেছে, আমাদের দেশে অনেক গুজব খামনাই হয়ে, কিন্তু না, এখন পর্যন্ত কিন্তু ওই প্রক্রিয়ার মধ্যে আমি যেটা আপনাকে বললাম, ওরা একটা দীর্ঘ প্রক্রিয়া নিয়ে নির্বাচন করে, এবং নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত খামেনির জানাজা তারা করবে না। এই জন্য খামেনির জানাজা তারা পিছায় দিছে। এদিকে যে বাংলাদেশের খামিনির ছেলেরা জানাজা পড়ে গেল, গায়েবে জানা যায়। আমরা তো সবকিছুই আগানোতে ভাই, আমরা সবকিছুতে আগানোতে। কারণ হলো আমরা তো খামিনির ছেলে না, এদেরকে কি বলবেন, এরা খামিনির ছেলে, এরা কি মানে, এরা নিজেরা ধার্মিক আপনার মনে হয়? খামিনের লোকেরা তো কিছু হলো ধার্মিক মনে হয়, এদেরকে ধার্মিক মনে হয় আপনার? আগা গোড়া একটা আপনি অনেক সময় নাস্তিক কথা বলেন, আমার কাছে এদেরকে নাস্তিক মনে হয়। এরা আসল নাস্তিক, এই শিবির জামাতের হলো আসল নাস্তিক। ধর্মটারে বেচে, জি, কিন্তু নাস্তিকরা তো বেচে না। যাই হোক, সাইফুল আলম ভাই, বাংলাদেশে কি ক্ষতি হতে পারে ইরানের এই সংকটে, যদি একটু সংক্ষেপে টাচ করে যেতেন। বাংলাদেশের যে সংকটটা তৈরি হয়েছে, এটা শুধু বাংলাদেশের সংকট না, কিন্তু এটা সাউথ এশিয়ার সকলের সংকট, হরমুজ প্রণালীর কারণে। যে নিউজগুলো আসতেছে, যে ওয়েস্টার্ন মিডিয়া বলতেছে যে তারা মাঝে মধ্যে হরমুজ প্রণালী ওপেন করতে পারছে, আসলে না। হরমুজ প্রণালীর টোটালটাই কিন্তু ইরানের নৌবাহিনীর দখলে। প্রচার করা হচ্ছে ইরানের নৌবাহিনী পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে, ইরানের এয়ারফোর্স ধ্বংস করেছে, মোটেও না। এই যদি তাই হতো, তাহলে হরমুজ প্রণালী কেন ওপেন করতে পারছে না? কেন? এটা তো শুধুমাত্র যে বাংলাদেশের জাহাজ আসবে না, এখানে ইন্ডিয়ার জাহাজ আসার কথা, চায়নার আসার কথা, সবার তো ওই প্রণালী দিয়েই আসবে। পুরোটা বন্ধ, সাপ্লাই চেন পুরোটা বন্ধ। যে কারণে আপনার শুধুমাত্র জ্বালানির কারণে বাংলাদেশ সহ ইন্ডিয়া, পাকিস্তান, চায়নার হবে না, চায়নার অনেক স্টক আছে। চায়না প্রায় বলা হচ্ছে একটা হিসাবে দেখালো যে ইরানের একটা হিসাব থেকেই দেখাচ্ছে প্রায় 106 দিনের তাদের স্টক আছে। হ্যাঁ, যেটা ইন্ডিয়ার অনেক কম, বাংলাদেশের তো অনেক কম, পাকিস্তানের তো আরো কম। সো এরা সংকটে পড়ছে। আমরা প্রথম হলো জ্বালানি। এই জ্বালানি সংকট আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশে কিন্তু হঠাৎ করে আপনি দেখেন আমরা হুজুগে জাতি তো, এখনো কিন্তু বাংলাদেশের সংকট তৈরি হয়নি, কিন্তু প্রত্যেকে কিন্তু তার মোটরসাইকেল একটা, যেটা 5 লিটার তেল ভরে, সে আইসেন ঘুরাই ফেরা কতক্ষণ বাদে আইসে কিন্তু 30 লিটার তেল, 40 লিটার তেল নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আমাদের দেশে হুজুগ শুরু হয়ে গেছে। কিন্তু আপনি সারা বাংলাদেশের এমন কোনো পেট্রোল পাম্প নাই যেখানে লাইন দিয়ে এখন, এবং সরকার বাধ্য হয়েছে ইজা দেওয়ার জন্য, রেশনিং এর জন্য। কারণ আপনার মোটরসাইকেলে ধরে 8 লিটার তেল, 10 লিটার তেল, আপনার বলে দেওয়া হয়েছে আপনি 2 লিটার করে পাইবেন। আপনি কি লেগে পুরোটার জন্য মারামারি করতেছে? খালি স্টক করো। এই স্টক করতে গিয়ে আরো বিপদ হচ্ছে। কিন্তু এইটা বড় কথা না, বড় কথা হলো বাংলাদেশের যে প্রবলেমটা হচ্ছে, এটা কিন্তু এই সাউথ এশিয়া অঞ্চলে হবে। জ্বালানি সংকটের কারণে যে সংকটগুলি হয়, এক, বিদ্যুতে প্রবলেম হয়। বাংলাদেশের অনেক জ্বালানি ব্যবহার হয় বিদ্যুতের জন্য, সে বিদ্যুৎ সংকট হবে। বিদ্যুৎ সংকট হওয়া মানে আপনার কৃষিতে প্রবলেম হবে। কৃষিতে মানে আপনি দেখেন, কৃষিতে আপনার এখন এই যে বড় মৌসুম আসছে সামনে, কিন্তু সেচের ব্যাপার, সেচে কিন্তু ডিজেল ব্যবহার হয়। ডিজেল যদি আপনার সংকটে পড়ে, আপনার অলরেডি 7 দিন চলে গেল, কিন্তু 7 ডেজ, আমাদের স্টক আছে 14 দিনের। সো 7 ডেজ গন, কিন্তু আমাদের আর 7 দিন আছে, এখনো কিন্তু সাপ্লাই চেইন কিন্তু ওপেন হয় নাই। সো 7 দিন কিন্তু আমরা ঘাটতিতে পড়ে গেছি। তো এই সব কারণে, যে সাপ্লাই চেইনের কারণে আমাদের যে জায়গাগুলোতে, সেটা হলো বিদ্যুতের সংকট হবে, জ্বালানিতে, কৃষিতে সংকট হবে, উৎপাদনে, প্লাস পোলট্রিতে।
পোলট্রিতে প্রচণ্ড রকমের ভাড়া, কারণ পোলট্রির বেশিরভাগ পোলট্রি ইন্ডাস্ট্রির কিন্তু পুরা বিদ্যুৎ দিয়ে চলে না, তাদের কিন্তু ডিজেল দিয়ে চলে, ডিজেল দিয়ে তারা বিদ্যুৎ ইয়ে করে। হ্যাঁ, তো ডিজেলের তাদের ইয়ে, তো এটা হলো পোলট্রি। প্লাস হলো আপনার মুরগির খামার। পোলট্রি মানে কি, আমি ডিম, মুরগি, তারপরে ধরেন আপনার আবার এই আমাদের গরুর খামারগুলো আছে, সামনে আপনার ইয়ে আছে, রোজা আছে, কোরবানি আছে, সব মিলাই কিন্তু একটা সংকটময় একটা জায়গাতে চলে যেতে পারে যদি বাংলাদেশ এখনই যদি কৃচ্ছতা সাধনের দিকে না যায়, এখনই যদি নিয়ন্ত্রণ না করতে পারে। কারণ যুদ্ধ বন্ধ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। যুদ্ধ যদি আরো 5 দিন চলে, বাংলাদেশের স্টক কিন্তু 7 দিন চলে, বাংলাদেশের স্টক কিন্তু নাই, বাংলাদেশের আর কিছু নাই কিন্তু তিতাস গ্যাস ছাড়া। ও আরেকটা বাংলাদেশের যেটা হচ্ছে, আমাদের যে তরল গ্যাস দিয়ে চলে সেটা টোটাল বন্ধ হয়ে গেছে। কাতার থেকে যেটা আসতো এটা একদম টোটাল, এই ভারত প্রায় 51% চলে হলো এই কাতারের এই এলএনজি বা তরল গ্যাস দিয়ে। আমাদের প্রায় 40% বা এরকম কিছু একটা, পাকিস্তানে এরকম। এই সবটা কিন্তু সংকটে পড়ে যাবে। সো পুরো দেশ কিন্তু একাধারে অন্ধকার, প্লাস কৃষিতে প্রবলেম, প্লাস আপনার পোলট্রি ইন্ডাস্ট্রি, সব কিছুর মধ্যে একটা ওই যে চেইন ইয়ে থাকে না, চেইন এফেক্ট থাকে না, এইটাতে এফেক্ট হলে ওগুলাতে পড়বে। এরকম বহু জায়গাতে আপনার বাংলাদেশের প্রবলেম হবে। বাংলাদেশে শুধু যে এইটা তা না, মানুষের দৈনন্দিন জীবনে মধ্যে প্রবলেম হবে। প্রবলেমটা হবে আপনার যানবাহন চলবে না, আপনার কাঁচামাল আসবে না, কিন্তু কাঁচামাল চলাফেরা করবে না। খেয়াল করে দেখেন, ছোট ছোট ডিজেল চালিত ওই দিয়ে ট্রাক্টর দিয়েই কিন্তু আমাদের এই গ্রামের থেকে বা মানে প্রত্যন্ত অঞ্চল থেকে কাঁচামালগুলো আসে। কাঁচামাল মানে কি, আপনার যে খাবারের সবজি টবজি এগুলো সব আসে। এগুলো স্টেশনে না, আপনি একটা হাবে স্টেশনে ট্রাকে করে আসে। তার আগ পর্যন্ত ছোট ছোট ওই ইয়েগুলো আপনার কি বলে, এগুলো আমাদের দেশে 3 হুইলার গুলা, এগুলা ওই যে দিয়ে ডিজেল ইঞ্জিন দিয়ে যেগুলা চালায়, সেগুলো বন্ধ হয়ে যাবে। টোটাল সাপ্লাই চেইনে কিন্তু আঘাত পড়তে পারে। জি, এটা তো আসলে চিন্তার বিষয়। অনেক ধন্যবাদ সাইফুল আলম ভাই। আমরা একটু কমেন্ট দেখার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা কমেন্ট করছেন, অনেকেই অনেক ধরনের কমেন্ট। আমি একটু একে একে সেগুলো পড়া এবং আপনাদেরকে সেই আপনাকে একটা জিনিস, একটা ইনফরমেশন দেই। ইরানের সোশ্যাল মিডিয়া এবং এআই ইন্ডাস্ট্রি কি পরিমাণ ইয়ে হয়েছে সেটা আপনাকে বলি। 2020 সালে খুলেছে মুস্তফা খামিনি নামের সুপ্রিম লিডার আই নাম দিয়া। এটা কিন্তু আপনি এখনো চেক করলে এক্সেন্ডেল, যেটা হলো সবচেয়ে বড় এআই এর ইন্ডাস্ট্রি, সেটা হলো এলন মাস্কের, ওইটা দিয়া কিন্তু পুরা দেশকে গ্রক শেষ পর্যন্ত ওই সাইটকে বলতে হয়েছে, আর ইউ রিয়েল মোস্তফা খামেনি? ওখান থেকে কিন্তু সারাক্ষণ পোক করে যাচ্ছে সে সুপ্রিম লিডার হিসাবে গত কয়েকদিন। এবং আমাদের অনেক বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব কিন্তু এই যে মুস্তফা খামেনি যে ইয়ে হয়ে গেছে, সুপ্রিম লিডার হয়েছে, এইটা জজবা উঠায় ফেলছে। আসলে কিন্তু এটা ভুয়া এরকম মানে। এবং ওই সাইট থেকে একটা মজার তথ্য দেশ, তারা কি করছে জানে, ওই মানে 8টা-9টার মতো মুস্তফা খামেনি বলছে তারা এই করছে। হ্যাঁ, অনেক করছে, মানে ধরেন আমেরিকার ওই জাহাজ উড়ায় দিচ্ছে, আমেরিকার ওইটা, এগুলো কিন্তু পুরাটা হলো মানে ভুয়া আর কি। 5 নম্বরে এসে বলছে কি জানেন, এমন এক তথ্য, সে বলছে ইরান হ্যাজ স্ট্রাইক মুন মেরাইন ইন স্ট্রাইক ব্যালিস্টিক মিসাইল টু দ্য মুন মেরাইনদেরকে আক্রমণ করার জন্য। মুনে যে মেরাইন আছে, আমেরিকান মেরাইন, ওদেরকে আক্রমণ করার জন্য। মানে এরকম জিনিসও কিন্তু আমেরিকাকে ইয়ে করতেছে, মানে ভুয়া একটা জিনিস যে এক্স স্যান্ডেলের মতো জায়গাতে সেটা ইয়ে নিয়ে আছে, কি বলে এটাকে বলে আপনার ভেরিফাইড ইয়ে নিয়ে 2020 সালে খোলা। বলেন তো দেখি তারা কত আগে থেকে এইসব জিনিস চিন্তা করে যে আমেরিকা এই করবে, আমেরিকাকে আমরা এটা করবো। ওটা কিন্তু ভুয়া, একদম টোটাল ভুয়া। বাট এই মুস্তফা খামিনির এরকম বেশ কয়েকটা সাইট আছে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া এইভাবে ইনফ্লুয়েন্স করা সম্ভব। প্রিয় দর্শক,